দিবস আর সরাসরি সেই একটা বিষয় বলছিলাম যে ওই দিনটা সবাই আসছে যদি আমরা ওই চাকরি শেষ দিবস পর্যন্ত বেঁচে থাকি তাহলে আসবে। আমরা এই যে আমি বিশাল একটা তালিকা উপস্থাপন করছি আপনাদের সামনে, একজনকে আমরা বিদায় দিতে পারি। অনেকের হয়তো মাথায় এটা নাই, কিন্তু আমাদের সালাউদ্দিন স্যার যদি উনি একটা চাকরি করতেন, উনি ক্লাস নিতেন, আবার এমনি যারা শিক্ষক আছে অনেকেরই স্যার শিক্ষকতার কারণে আমরা মিট করেছি, যার কারণে এভাবে রয়েছে আনুষ্ঠানিকভাবে আমরা কি করতে পারি না, বিদায় দিতে পারি। আর আজকে আগে আমরা সংক্ষিপ্ত পরিসরে বহুভাবে আমরা একটা উপস্থাপন করেছি। আগামী দিনে সুবিধাজনক সময়ে ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সবার আমরা চেষ্টা করব যে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার জন্য। এখানে আসলে যে বিষয়গুলো আলোচনার মধ্যে শিহাবুদ্দিন একটা বিষয় আলোচনা করেছেন, যেটা হলো যে আসলে দেখেন বয়স যদি 60 বছর হয়ে যায়, জীবনের 4 ভাগের 3 ভাগ, যেমন জীবনের 4 ভাগের 3 ভাগ উনি এই শিক্ষকতার পেশায় কি করছে, একটা লং টাইম উনি শিক্ষা প্রতিষ্ঠানে খ্যাতমত করতে পারছেন। আর ওনারা তো আসলে যে শিক্ষকতার পেশায় আগে তারা এখানে ওনাদের মেধা শিক্ষকতার যোগ্যতা এগুলি নিয়ে প্রশ্ন করার কোনো যেমন একটা ক্রান্তিকাল গেছে মাদ্রাসার জন্য, যে শিক্ষক পাওয়াই গেছে, শিক্ষকরা বিভিন্নভাবে বুঝাইয়া মোটিভেট করিয়া তারে এই পেশায় নিযুক্ত করেন না, বেতনের আলোচনা করে লাভ নেই। ওনারা বেতনের বিনিময়ে এখানে চাকরি করছেন, এই পেশায় আসছেন, ওইটা এখন আসলে আলোচনা করলে আমাদের কাছে অনেক বেকার মনে হবে। 2096-97 সাল থেকে সম্ভবত যে প্রত্যেক শিক্ষকের জন্য যে আলাদা অ্যাকাউন্ট খুলে বেতন সেটার ব্যবস্থাটা হয়েছে আমার 98-97। এর আগে শিক্ষকদের বেতন আছে গ্রুপ বরাদ্দ, মানে সবার বেতন একসাথে ব্যাংকে জমা দিয়ে প্রতিষ্ঠান পর্যায়ে উঠে আইনে ওইগুলি প্রতিষ্ঠানে উনি কী করছেন, বন্ধ করছেন। এইটা সুবিধা কিছু আমরা পাইছি। যে বেতন কত ছিলেন এখানে যারা আগে চাকরি করছেন ওনারাই বলতে পারবেন। এর আগে ছিল প্রতি 3 মাস অন্তর অন্তর একবারে একটা গ্রুপ বরাদ্দ হয়, 6 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর যদি বেতন আইতো তাহলে এই একজন এই শিক্ষক না, প্রতিষ্ঠান প্রধান পর্যন্ত 3 মাস পর পর যদি বেতন আইতো আর হাতে গোনা কয়েক টাকা, এখানে ওনারা কিভাবে জীবন সংসার চালাইছে এটা তো আমাদের আসলে এখন চিন্তা করতে আমাদের 1 মাস শেষ হইলে বেতন করে স্যার ব্যাংকে লাগবে কিনা, বেতন জমা হয়েছে কিনা, SMS আইছে কিনা, এগুলি নিয়ে আমাদের এখন আর চিন্তার কোনো নাই, শেষ নেই। ওনারা কি চিন্তা করে শিক্ষকতায় পেশায় নিযুক্ত হয়েছিলেন? হয়নি। ওই সময়টা গেছে আসলে মাদ্রাসা শিক্ষার জন্য বিশাল একটা প্রতিকূল সময়। প্রতিষ্ঠান প্রধান থেকে এখানে যারা কর্মরত ছিলেন সকল স্তরের শিক্ষক কর্মচারী, ওনাদের না ছিল একটা ভালো অবকাঠামো, না ছিল ভালো একটা বসার ব্যবস্থা, না ছিল একটা ওয়াশরুম,
আজকে যেভাবে রাজার প্রতিষ্ঠান আমাদের মনে করেন যে প্রতিষ্ঠানের যাই আছে, এরপরে যেভাবে আমরা চেষ্টা করতেছি সাজায় আমাদের আমি এই তো দেখছি যে আমাদের একটা বাথরুম বাইরে আমাদের 10 মিনিট সত্যি ভালো অবকাঠামো মাদ্রাসার আনন্দ তারা দূরের কথা। শিক্ষার্থীরা বলছে মাছা বানিয়ে দিচ্ছে, ব্যাঞ্চের কোনো ব্যবস্থা আছে, শিক্ষকরা এমন একটা কেদারার মতো বানায় দিচ্ছে, এটা দিয়ে শিক্ষকরা কি করছে। এমন একটা সময় ছিল যেটা হলো কি প্রতিকূল সময়। উদাহরণটা হলো আপনি যখন স্রোতের বিপরীত দিকে সাঁতার আর স্রোতের অনুকূলে সাঁতার, ব্যবধান হলো কি কেমন? স্রোতের বিপরীতে সাঁতরানোটা এটা একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয়, আর স্রোতের অনুকূলে সাঁতরানোটা অতি সহজ। যাই হোক, অনেকেই অনেক আবেগ প্রবণ কথাবার্তা বলেছেন, নিজেও আবেগ প্রাপ্ত হয়েছেন। আমি ডক্টর আমির সাহেব অনেকেই আবেগের আসলে একটা বিষয়। কারণ হল এই শিক্ষকতা জীবনের মানে এগুলো কাজ এই সব মাসে না কালকে থেকে আরেকটা নতুন জীবনে কি হবে সূচনা হবে। তবে ওনার কাছে আমাদের খাওয়া খাওয়ার কোনো কিছু নাই, ওনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাক, ওনার সরকারি সুযোগ সুবিধাটা তাড়াতাড়ি পাইতে পারে, আমার অবস্থান থেকে বা আপনি যারা সহযোগিতা করার সহযোগিতা করবেন সেটা প্রতিষ্ঠানে আসবেন, করবেন, দেখাইবেন, সহযোগীদের সাথে আলোচনা করবেন যদি আপনার হাতে সময় থাকে। আপনার বাকি জীবনটা সুন্দর মতো চলবে ইমান এবং আমলের সাথে। আল্লাহ যেন আপনার ন্যায় ঘায়টা অধিকার করে। শিক্ষক হিসাবে আপনি কতটুকু মেধাবী এটা কিন্তু আসলে আলোচনার বিষয় না। আমরা যারা এখানে শিক্ষকতা করতেছি সবার কি মেধার সার্টিফিকেট সবার সমান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না। আপনার যোগ্যতা অনুযায়ী আপনার অবস্থান চাইতে আপনি কতটুকু আন্তরিকতার সাথে কি করতেছে এটা কিন্তু আসলে মূল বিষয়। অনেক মেধাবীরাও কিন্তু শিক্ষকতায় এসে ভালো করতে পারে, তার উপস্থাপনা, তার পাঠ পরিবেশনের ধরন, স্টাইল, এগুলি ছাত্রদের কাছে সে খুব একটা সাইন করতে পারে। কিন্তু একটু কম মেধাবীরাও কি পায়। প্রথমত আপনি শিক্ষকদের যত কাছাকাছি যাবে শিক্ষার্থীদের, আপনি একজন টিচার হিসাবে একজন শিক্ষক হিসাবে আপনি ভালো শিক্ষক। শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা, কার মেধা কম কার বেশি, কার প্রতি একটু শ্রম আপনি বেশি দিতে হবে। আমরা ফার্স্ট বেঞ্চে যে 2-4 জন বসে এরার সাথে কথাবার্তা বলি, এরারই সবক জিগাই, এরারই বিভিন্ন প্রশ্ন জিগাই, বিষয়টা কিন্তু এমন। এটা হলো আপনার একবারে লাস্ট বেঞ্চ থেকে নিয়ে ফার্স্ট পর্যন্ত সবাই আপনার দৃষ্টিতে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। ইভেন এখানে বলা হয়েছে দুর্বলদের প্রতি আপনার গুরুত্ব আর কি করতে হবে, বেশি দিতে হবে। যেমন তো জাফলং মাদ্রাসায় বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে থেকে মুখ্য পর্যন্ত ছাত্রের কোনো সমস্যা নেই। আমি দেখছি যে এত দেরিতে এই শিক্ষার্থী বসার জায়গা দেওয়া যায়, ইভেন কোনো কোনো ক্লাসে 100-এর উপরে স্টুডেন্ট আমি দেখছি। কিন্তু এই যে কিন্ডার গার্ডেন বা গ্রাম পর্যায়ে বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুল বা এই যে ববি মাদ্রাসা বা হ্যান্ড লার্নিং মাদ্রাসা বিভিন্ন কারণে এখন দেখা যায় শিক্ষার্থীদের কি হয়ে গেছে, অনেকে সবল হয়ে গেছে। শুধু পাঠের দুর্বলতার কারণে হয়েছে যে আমি বলবো না। যাই হোক, আমরা যারা শিক্ষক আমাদের একটা বিষয় আমাদের মনে রাখতে হবে,
শিক্ষকতার আপনি মজা পাইবেন কোন সময়? যখন আপনার শিক্ষকতার আপনার ছাত্র, আপনার একজন শিক্ষার্থী তার জীবনে ভালো করে সে একটা ভালো পজিশনে গেছে, এই নিউজটা যখন আপনার কাছে আসবে যে আপনার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি চান্স পাইছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ডাক্তারিতে চান্স পাইছে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছে, পলিটেকনিকে বা তার চাকরি জীবনেও সে একটা ভালো অবস্থানে গেছে, আমার সাথে দেখা হইলো, কুশল বিনিময় হইলো, এই যে হইলো একজন শিক্ষকের সবচেয়ে বড় পাওয়া। আমি আমার যে যোগ্যতা আছে এই যোগ্যতাকে আমরা মাদ্রাসায় শিক্ষকতা না করিয়া আমরা সরকারি লাইনে, জেনারেল লাইনে বা অন্য কোনো প্রাইভেট কোম্পানি থেকে আরও বেশি বেতনে আমরা চাকরি করতে পারতাম। এখানে যে সম্মানটা আপনার ওটা কিন্তু অন্য কোনো জায়গায় আপনি পাইবেন। তাহলে আমরা এখানে মাদ্রাসায় যারা যে পদে আছি এখানে আইসা আমরা খুব দিই কিনা শিক্ষকতার মাদ্রাসায় শিক্ষকতার পেশায় এসে কি আমরা সবজি কিনা? যদি কেউ এটা মনের মধ্যে থাকে তাহলে আপনি জীবন তাহলে আপনি কি ওইটা আপনাকে পীড়া দিবে যে আমার যোগ্যতা অনুযায়ী আমি আরো বড় চাকরি পাইতে পারতাম, আরো বেশি টাকা উপার্জন করতে পারতাম, তাহলে ওইটা আপনার মনের মধ্যে পীড়া দিবে। প্রত্যেকের যোগ্যতা, প্রত্যেকের অভিজ্ঞতা অনুযায়ী সরকার এখানে বেতন কাঠামো নির্ধারণ করছে, অনেক বেতন আছে। ওই যে বিবেচনা নাই নেয় আপনার যোগ্যতা অনুযায়ী সরকার যারা আপনাকে দিতেছে, এটা আলহামদুলিল্লাহ ভবিষ্যতে সরকারের সুযোগ সুবিধা আরও বাড়বে। সবাই এই ক্ষুদ্র হুজুর এর যে আলোচনা এখানে হচ্ছে এবং আন্তরিকতার সাথে শিক্ষার্থীদেরকে নিজের সন্তান মনে করিয়া সকল ক্ষেত্রে আপনার বিদায়ের সময়, আমার বিদায়ের সময় এমন যাতে একটা সবাই বসে বৈশাখ সুন্দর আলোচনা, ভালো আলোচনা, এটাই হইল সবচেয়ে বড় কি নেটওয়ার্ক। মানুষের মারা যাওয়ার পরে দেয়া জানাজার আগে ঠিক আছে উনি কেমন মানুষ ছিলেন, এটা একটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় কথা। এখানে খারাপ ছিলেন এটা কেউ বলবে না, যে আপনার ব্যাপারে জোরপূর্বক এখানে ভালো সম্মতি নেওয়া হচ্ছে, বুঝলেন? কেউ বলতেছে না, বুঝলেন? কেউ বলতেছে না, খারাপ হয়েও কইতেছে, ভালো মানুষ আছে, ভালোরও কইতেছে কি দোয়া কোনটা বদলা কোনটা আমাদের মানুষের মনের মাঝে যদি আপনার কর্মের দ্বারা জায়গা করে দিতে পারে, মানুষের মনের মাঝে যদি আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার চালচলন, আপনার যাবতীয় অ্যাক্টিভিটিস সব কিছু দিয়া মানুষের মনে যদি আপনি জায়গা করে দিতে পারেন, আপনার মন থেকে যদি আপনার মনে যদি সাই দেয় যে লোক আসলে কি ভালো ছিল, এটা শুধু কোনো সভা সমিতিতে না, একা একান্ত গোপনে নীরবে যে লোকটা আসলে কি ভালো আছে, এই যে হইল কি এখানে আমরা সবাই আমার ব্যাপারে বলে গেলেন যে খুব ভালো মানুষ আছে, এই সেই করাই কিছু বাড়ি থেকে মনে মনে কইতেছেন, আসলে যারা আলোচনা করে আছে লোক আসলে এমন না। আমার সম্বন্ধে ধারণাটা কি একরকম, আলোচনা হইল কি আরেক রকম। এখন মনে করেন চাপে পড়ে একজনে ভালো বলা, সমাজ বা পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য ভালো বলা, এটা আসলে প্রকৃত ভালো। প্রকৃত ভালো হইল একান্তভাবে যদি আপনার মনের সাইডে যে লোকরা আসলে কার্যকলাপ, আচার আচরণ, কথাবার্তা যাবতীয় সব কিছু মিলে যে একজন ভালো মানুষ, আপনার মন থেকে যদি ওই সার্টিফিকেট আপনি দিতে পারেন তাহলে মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে যায়। মানুষ তার কর্মের মধ্যেই কি আপনি আমি চলে গেলে দিদি আমার সহকর্মী যারা, শিক্ষার্থী যারা, সাবেক শিক্ষার্থী যারা, সবার ভিতর থেকে এমন একটা মন থেকে যদি এমন সায় আসে আমি মনে করি সে দুনিয়াতে এবং আখেরাতে একজন সফল মানুষ। শুধু দুনিয়াতে না, আখেরাতেও কি সফল মানুষ। ভালোটা ভুল করে টাকা আদায় করে নেওয়া যাবে। এই জন্যই
ত্রুটি বিচ্যুতি আমাদের সবারই আছে। আমরা সবাই যা যতদিন সামনে আপনার সময় আছে আমরা চেষ্টা করব আমাদের উপর যে দায়িত্ব আছে প্রকৃত দায়িত্ব সঠিকভাবে সুন্দর মতে করার জন্য। এখানে একটা বিষয় আছে দেখেন যে হালাল রুজি হলো দোয়া কবুলের পূর্ব শর্ত। এটা হাদিস, কোনটা হাদিস? কোনো অবস্থাতেই আমরা রিজিকের উপর যেরকম ত্রুটি না আসে, প্রত্যেকটা অবস্থান থেকে প্রত্যেকের যে দায়িত্বটা আছে এটা আন্তরিকভাবে আপনি যতটুকু পারেন, আপনার মেধার বাইরে তো আমি চাইতেছি না, আপনার যোগ্যতার বাইরে তো আমি চাইতেছি না, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে এর ভিতরে আপনি আন্তরিক প্রচেষ্টা আপনি চালায় যায়। হুজুরের মতো সুন্দর আলোচনা হবে বিদায়ের দিন। শিক্ষার্থীরা আপনাকে ভালো বলবে, সাবেক শিক্ষার্থীরা ভালো বলবে, এলাকার মানুষকে ভালো বলবে, তখন আমি একজন সফল দিই। দায়িত্বে ফাঁকি চুরি করে, দায়িত্ব অবহেলা করে, এটা এই বিশাল একটা জিনিস। আপনি হয়তো প্রতিষ্ঠানের জবাবদিহি থেকে পার পেয়ে যাবেন, কমিটি থেকে পার পেয়ে যাবেন, কেউ আপনাকে ধরতে পারে। এতে আপনার বিশাল কোনো অর্জন ওইটার মধ্যে নেই। আল্লাহর মায়ের ঘরের বাইরে একটা কথা আছে, তারা এমন এক জায়গায় যে আপনাকে ঠকাই যায়। আমি যদি আমার শিক্ষার্থীদের ঠকাই, প্রতিষ্ঠানের ঠকাই, আল্লাহ এমন এক জায়গাতে আমাকে ঠকাই দিবেন যে সারা জীবনেও আর কোনো সূচনা করে এখান থেকে বের হয়ে আসার আর কোনো নাই, সেই সুযোগ নেই। আমরা কিন্তু আমরা অনুভব করতেছি, আমরা আমাদের দায়িত্ব থেকে আর একটু সচেতন হই। মাদ্রাসা আসা যাওয়া, ক্লাস করানো, আরও যত বিষয়াদি আছে, আল্লাহর রহমতে আমাদের সুযোগ সুবিধা ধীরে ধীরে বাড়তেই আছে। আমরা উনি বলছে যে কাতা দিয়ে হাতে হাতে হবে, এটা তো কোনো বিষয় না, কিন্তু আমরা আমাদের মধ্যে আগে ওই যোগ্যতা তৈরি করতে হবে। আমি আগে সেই মাদ্রাসা 50 টাকা দেশি কথা ডিউটি করে পরীক্ষা হবে, পরে 100 টাকা। 20 টাকা 3000 আচ্ছা 20 টাকা আমি পাইছি না, আমি যারা পাইছি ওটা বলতেছি 50 টাকা 100 টাকা পরে 200 টাকা। আমার সময়ে এই 50, 100, 200 ডিউটির মধ্যে আমি মাফ করে দিবেন, আমি কোনো ব্যবধান পাইছি না। যে টাকা বাড়াইলে আপনার ভালো সার্ভিস ওইটা আমি পাইনি। আপনাকে 150 টাকা দেয়, পাবলিক পরীক্ষা ডিউটি করেন কোথায় গিয়া করিমগঞ্জে, আমি আসা যাওয়া করতে খরচ। সে অভিযোগের মতো যদি ইটালি থেকে আমার পরীক্ষার পরে দেওয়া হবে তাহলে তো মাসাল্লাহ কথাই নাই। ওইখানে গিয়া কোনো রকমের দায় সারা দায়িত্ব পালন করার কোনো সুবিধা আছে নাই, কিন্তু এটা নিজের মাদ্রাসা থেকে এবং দায় সারা দায়িত্ব পালন করতেছে। আমি সেক্ষেত্রে হলে বসে এখানে বসে চাকাইতেছে, আপনি জরুর সারতেছেন, দুপুরি গাইতে যাইতেছেন, একজন বন্ধু বান্ধব আছে যার সাথে আলাপ করতেছেন, আপনি আমার দায়িত্ব বেলা হইতেছে ক্লাস আপনি 45 মিনিট 40 মিনিট কাটানোর কথা, এখানে 30 মিনিট 25 মিনিট কাটাইতেছেন, দায়িত্ব বেলা হইতেছে। তা আমরা ওইটা হিসাব করলে আমাদের নিজেদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিও, আমরা যাতে সুন্দর মতে সামনে জেনে চলতে পারি। আর প্রতিবছরের সাথে আবার চাকরি হচ্ছে প্রায় 20 বছর। এই অক্টোবর মাস আসলে আমার চাকরি 20 বছর। আমার তো মনে হতেছে যে বেশি দিন আমার কাছে মনে হতেছে না, এত আশা করছে খুব একটা বেশি 2 বছর পরিবর্তন হচ্ছে। আমরা যখন আসলাম অনেকে যেমন আমরা ঘুরে আসলাম 15 আইসা প্রায় এমনি আগেও তারিখ ছিল না, এখনো এখনো চিন্তা নেই। আগেও একটু ফাঁকি ঝুঁকির অভ্যাস আছে, ওখানে কম বেশি একটু আছে, কিন্তু আজকে মিটিংয়ে উনি কি করতে পারে নাই। মিটিংয়ের কথা বলেন যে আপনার নামে নোটিশ করা হয়েছে, একজন সহকর্মী চলে যাবে। আজকে আমরা এমনি বলতেন যে হুজুরটা কোনো সমস্যা আছে, কিন্তু আপনি বললেন যে আমার মনে নাই। আমি কিন্তু কথাটা বিশাল মাইন্ড করছি, মনে না থাকার কোনো কি আছে।
যাই হোক দর্শকের কাছে আমরা এটাই আমরা সুবিধাজনক সময় আপনাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আনুষ্ঠানিক বিদায় দিব ছাত্র শিক্ষক সহ কমিটি সহ। এছাড়াও যদি মনে করেন আমার দ্বারা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান প্রদান বা আমার কোনো সহকর্মী দ্বারা আপনি যদি এই কোনো কষ্ট পেয়ে থাকেন আমারও সবাই লাভ করে দিই। যে আমরা চলে যাওয়ার সময় যাতে আপনার হৃদয়ের দিনে সুন্দর আলোচনা হবে, কোনো আলোচনা হয় প্রত্যেকে আল্লাহ তাআলা যেন তার স্বাস্থ্য ভালো রাখে, পরিবারস্থ যারা আছে সবার আমরা সুস্বাস্থ্য কামনা করি। প্রত্যেকের সন্তান যেন আলোকিত মানুষ হন এই দোয়া প্রার্থনা করি এবং আমরা ইমাম সাহেব দোয়া করবেন। বিশেষ করে একটা বিষয় তো আমাদের একটু সামিল রাখবেন, যেটা হইল ফিলিস্তিনে কিন্তু আবার এই ভয়াবহ গণনির্যাতন চলছে, একদম দুর্বৃত্ত ফিলিস্তিনের গাজা। আমরা যদি মোবাইলে ইউটিউবে বা বিভিন্ন খবরে দেখেন, এটা দেখার মতো কোনো বিষয় না, সহ্য করার মতো কোনো বিষয়, কিন্তু আমরা করতে পারতেছি না।